তো এই প্রশ্নগুলো একটু সবাই একটু টাইমলি চলে আসার চেষ্টা করবেন। আজকে যদিও লোডশেডিংয়ের কারণে একটু লেট হয়েছে, বাট তারপরে একটু টাইমলি চলে আসার চেষ্টা করবেন। তো এই প্রশ্নগুলাই সাধারণত আপনাদের ভর্তি পরীক্ষাতে আসে। তো আমরা একেবারে প্রথম থেকে দেখি যে একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? আপনারা হয়তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যর যে অঙ্কগুলা এগুলো হয়তো এর আগে করছেন এবং অনেক বড় করে করছেন। তো আমরা যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব তখন আমাদের এই প্রশ্নগুলা এত বড় করে করার মতো সময় আমাদের হাতে থাকবে না। সো আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা অপশনগুলো টেস্ট করে খুব ইজিলি করে ফেলতে পারি, যেমন একটি খাতা 36 টাকায় যদি বিক্রয় করা হয় তাহলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমরা যদি খাতার মূল্যটা এখানে দেখেন অপশনগুলো দিয়ে দেখি, খাতার মূল্যটা যদি প্রথমে 50 ধরি তাহলে 50 থেকে 36 বিয়োগ দিলে কত হয় একটু বের করে ফেলতে পারেন। আবার 72 থেকে 50 বিয়োগ দিলে কত হয় এটাও আমরা একটু বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা ইজিলি দেখতেছি এটা হচ্ছে 14 হয়, কিন্তু এখানে হয় হচ্ছে আপনার 22। তার মানে দেখেন 14 আর 22 কি দ্বিগুণ হয়? কখনোই কিন্তু 14 আর 22 কিন্তু দ্বিগুণ হয় না। সো আমাদের প্রথম যে অ্যান্সারটা এটা কিন্তু হবে না। তো দ্বিতীয়টা একটু দেখি, দ্বিতীয়টাও একই রকম। যদি আমরা 46 হিসাব করি এই জায়গাটায় যদি আমরা 46 হিসাব করি, আচ্ছা তাহলে যদি আমরা এখানে 46 হিসাব করি, একটু কাটাকাটি করেই দেখাই তাহলে সুবিধা হবে না। 46 করলে হচ্ছে এখানে 10 আসে, আর এখানে 46 করলে আরও বেশি আসে, হয়তো এখানে 26 চলে আসে সম্ভবত। তাহলে 26 চলে আসলে দেখেন 10-এর ডাবল কিন্তু 26 হয় না। তার মানে আমাদের যে পরের যে অপশনটা এটাও কিন্তু হবে না। আমরা একটু 3 নম্বর অপশনটা যদি খেয়াল করি, 36-48 থেকে যদি আমরা 36 বিয়োগ করি তাহলে এখানে হয় হচ্ছে 12। আবার 72 থেকে যদি আমরা 36 বিয়োগ করি, সরি ভুল হচ্ছে আমার, 48 বিয়োগ করতে হবে। 72 থেকে যদি আমরা 48 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 24। সো এই জায়গাটায় দেখেন আমাদের কিন্তু যে একটি খাতার যে বিক্রয় করলে ক্ষতি হয়েছিল 12 টাকা, আবার সেইটাই আবার 72 টাকার বিক্রয় করলে কিন্তু 24 টাকা লাভ হয়ে গেছে। তার মানে আমাদের কিন্তু উত্তর হবে এখানে অপশন গ। তো আমরা ঠিক এইভাবে অপশন টেস্ট করে করতে পারবো। যদিও আমি আপনাদের বুঝাই দিছি বিধায় মনে হচ্ছে যে অনেক সময় নিয়ে করা হয়েছে, বাট এটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে আসলে অ্যান্সারটা করা সম্ভব। আচ্ছা আমরা একটু পরের প্রশ্নটা দেখি যে কোনো বৃত্তের অধিচাপের অন্তর্নিহিত কোণ কোনটি? এটা একটু শর্ট আপনারা মনে রাখতে পারেন। একটা বৃত্ত যদি আমরা আঁকি, বৃত্তটা একটু ভালো করে আঁকি, যে একটা বৃত্ত যদি আঁকি, বৃত্তটার উপরের দিকে যে চাপটা থাকে উপরেটা হচ্ছে অধিচাপ, আর নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। তো অধিচাপটা সবসময় মনে রাখবেন এটা সবসময় সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ এই কোণটা সবসময় সূক্ষ্ম কোণ হয়, আর নিচেরটা সবসময় হচ্ছে স্থূল কোণ হয়। সো অধিচাপটা সবসময় সূক্ষ্ম কোণ হবে। আমরা যখন এই চ্যাপ্টারগুলো পড়বো তখন টপিকসগুলো পড়লে আরও বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় হচ্ছে 15 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। তাহলে নৌকাটির বেগ কত? এটা একটা শর্টকাট টেকনিক আছে। নৌকার বেগ, আমার লেখাটা মনে হয় একটু খারাপ হয়ে যাচ্ছে, একটু ওয়েট। তো এখানে একটা শর্টকাট টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আমরা সাধারণত নৌকার বেগ হিসাব করি। নৌকার বেগ সমান সমান বাঁকায় যাচ্ছে কেন, সরি। আচ্ছা নৌকার বেগ সমান সবসময় আমরা এটা হিসাব করি। নৌকার বেগ হচ্ছে এটা হচ্ছে অনুকূলের যে বেগ, অর্থাৎ স্রোতের অনুকূলের বেগ থেকে আমরা সবসময় প্রতিকূলের বেগটা বিয়োগ দিতে পারি। প্রতিকূল
তাহলে হচ্ছে নৌকার বেগটা পাওয়া যায়। তাহলে নৌকার বেগটা তাহলে অনুকূলে পাইছিলাম আমরা 15 আর প্রতিকূলে হচ্ছে 5, তাহলে বিয়োগ করলে হবে হচ্ছে 10। তো আশা করি এটাও কমপ্লিট বোঝা গেছে। এটা খুব একটা শর্ট টেকনিক, যখন আমরা নৌকার অঙ্কগুলো করব তখন আমরা সামনে পাবো। এরপরে দেখেন আরিফ ও মিজানের বয়সের অনুপাত, একটু ভালো করে খেয়াল করেন। এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব শর্টের মধ্যেই করতে পারবো। আমার মনে হয় খুব বড় কোনো রুলস দিয়ে আমরা দেখাই নাই এগুলা। তো এইখানে আরিফ এবং মিজানের বয়সের অনুপাত হচ্ছে 5:3। তো আরিফরে যদি আমরা একটু লিখি, আরিফ আর হচ্ছে মিজান, আরিফ এবং মিজানের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স হচ্ছে যদি আমরা 20 হয় এখানে আরিফের বয়স, তাহলে আরিফেরটা উপরে, আরিফের হচ্ছে 20। আর মিজানের তাহলে কত হবে বলেন তো, কেউ কি বলতে পারবেন? আরিফের বয়স যদি এখানে 20 হয় তাহলে মিজানের বয়স কত হবে? কেউ কি আছেন বলার মতো? আচ্ছা, সম্ভবত স্যার 12 হবে, 12 হবে। 3 গুণ 20/5 এভাবে করতে পারি। তাহলে 3 4 12, 12 হবে এটা। আচ্ছা, যাই হোক, এটা তাহলে আমরা পাইলাম হচ্ছে 12। এখন খেয়াল করেন, এখন বলতেছে যে আরিফের বয়স 20 বছর হলে, 20 হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তাহলে আমরা এটা বয়সটা ধরে নিতে পারি, যেহেতু বয়সটা এখানে আমরা তাহলে পাইছি কত পাইছি, এখানে পাইছি হচ্ছে 20/12, এটা পাইছি তাদের বর্তমান বয়স। এখন এটার সাথে যদি x ধরেন যে x বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:5, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা 7/5। আচ্ছা, তাহলে এটা 7/5 আমরা লিখতে পারি। এখান থেকে x এর মান বের করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই দুইটা গুণ করে দেবেন, আড়াআড়ি গুণ করে এখান থেকে x এর মান যেটা বের হবে সেইখান থেকে হচ্ছে আমরা এটা করে ফেলতে পারি যে 8 বছর পরে সাধারণত এদের অনুপাত 7:5 হবে। তো আশা করি আমরা এই কোশ্চেনটাও সলভ করতে পারছি। আচ্ছা, এই কোশ্চেনটা নর্মালি ভুল আসছিল গতবার, হয়তো প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে। এটা সাধারণত এভাবে হয় না, এটার একটা সূত্র আছে, তো আমরা সূত্র দিয়ে করতে পারি। x - y = x²। আচ্ছা, এটা ওই সূত্রের মধ্যে পড়ে না, এটা টোটালি ভুল আছে এই প্রশ্নটাই, কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন x - y - 2 এখানে কোনো মান দেয় নাই, তো এটা ভুল আছে। আচ্ছা, তো আমরা এটা একটু ইগনোর করি, পরেরগুলা দেখি। একটি শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। বেঞ্চের সংখ্যা কত? এই অঙ্কটা করতে গেলে মোটামুটি আপনার 1-1.5 পেজ লেগে যেতে পারে। তো এটা আমরা ইজিলি সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি দেখেন, আমরা একটু অপশনগুলো খেয়াল করব। আমরা ঠিক আগের মতো আমরাও কিন্তু এখান থেকেও আমরা অপশন টেস্ট করব। আমরা যদি একটু 15 নিয়ে করি, তাহলে একটি শ্রেণীকক্ষে বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে যদি 6 জন করে বসে, তাহলে 15 গুণ 6 করলে কত হয়? একটু দেখেন, 15 গুণ 6 করলে হয় হচ্ছে এখানে প্রতি বেঞ্চে 6 জন করে বসতেছে, তাইলে সরি ভুল হয়েছে, তাহলে 15 হবে না, কারণ দুইটা বেঞ্চ খালি থাকে, তাহলে হবে 13টা বেঞ্চ। তাহলে 6 3 6 18 8 হাতে 1 6 1 6 আর 1 7 78 জন। আর প্রতি বেঞ্চে যখন 5 জন করে বসবে তখন হবে তাহলে 15 গুণ 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে 15 গুণ 5 দেন, তাহলে 5 15 75, 75 যোগ 6 দিলে হয় হচ্ছে 75 যোগ 6 দিলে হয় হচ্ছে 83। তার মানে দুইটা কিন্তু মেলে না, তাহলে এই দুইটা মেলে না, তার মানে এটার কিন্তু 15 অ্যান্সার হবে না। তো 18 দিয়ে যদি আমরা একটু করে দেখি, তাহলে একটি শ্রেণীকক্ষে বেঞ্চ আছে, যদি প্রতি বেঞ্চে 6 জন করে বসে, তাহলে দুইটা বেঞ্চ ফাঁকা থাকলে হচ্ছে আমরা ধরতে পারি যে 18টা যদি বেঞ্চ হয়, তাহলে 16টা বেঞ্চে মোট বসবে কয়জন? 16টা বেঞ্চে হচ্ছে 6 জন করে বসবে, তাহলে 6 ছক 36, 6 একে 6 96 জন, মনে করেন 96 জন বসবে হচ্ছে এই জায়গাটায়। তো এখন পরে বলছে প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে হচ্ছে 6 জনকে দাঁড়ায় থাকতে হয়। তাহলে আমরা যদি 5 জন করে বসাই, তাহলে 16
16 না, সরি ভুল হয়েছে, 18 গুণ হচ্ছে 5, তাহলে 40-এর 0 হাতে, তাহলে এখানে 90। এখানে দেখেন 90-এর সাথে যদি 6 জন যেহেতু দাঁড়ায় আছে, আমরা যদি 6 জনকে যোগ করে দিই তাহলে হয় হচ্ছে 96। তাহলে 96 হইলে দেখেন এই যে দুইটা মিলে যাইতেছে না, যেহেতু এটা দুইটা মিলে যাইতেছে তার মানে আমাদের অপশন 2 যেটা, এটা কিন্তু কারেক্ট হবে। আমরা হয়তো আপনার মানে যেহেতু আমি বুঝাই দিতেছি এই জন্য হয়তো কঠিন মনে হইতেছে বা মনে হইতেছে সময় লাগবে, কিন্তু আপনি যখন হাতে করবেন বা আপনি নিজে করবেন তখন দেখবেন এটা 30 সেকেন্ড সময় লাগে না। সো এগুলো আমরা খুব ইজিলি সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, আশা করি 73 নাম্বারটাও বুঝতে পারছেন। 75 নাম্বারে আরেকটা প্রশ্ন আসছিল, এটাও ডিপ্লোমাতে আসছিল। তো দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে ওই কাজ 14 জন 6 দিনে করতে পারবে? সো এইখানে একটু যেহেতু ঘন্টাও বলছে দিনও বলছে, সেহেতু এটা একটু মাথার মধ্যে হয়তো একটু পেঁচাইতে পারে আপনাদের। সো আমরা দিনটাকে ঘন্টায় কনভার্ট করে ফেলতে পারি। আমরা যদি এই দিনটাকে ঘন্টায় কনভার্ট করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমাদের এখানে 7 দিনে মোট কয় ঘন্টা হবে? 7 দিনে মোটে 6 × 7 = 42 ঘন্টা হয়। তাহলে আমরা এখানে দেখেন ঘন্টার কথা কিন্তু বলে দিছে দৈনিক কত ঘন্টা, তাহলে আমরা ঘন্টাটাকে এক সাইডে রাখবো। তাহলে 42 ঘন্টায়, তাহলে ঘন্টাটাকে এক সাইডে রাখবো। তাহলে 10 জন কাজ করে কয় দিনে? 10 জন কাজ করে হচ্ছে 42 ঘন্টা, তাই তো? 42 ঘন্টা। এখন তাহলে একজন কি একটু মনে করেন 10 জনের করতে যদি 42 ঘন্টা সময় লাগে তাহলে একজনের কাজ করতে কি বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? তাহলে একজনের করতে কিন্তু অবশ্যই বেশি সময় লাগবে। তাহলে 42 গুণ এখানে হবে 10। ঠিক একইভাবে যদি আমাদের এখানে যদি বলে যে 14 জনের কথা, তো 14 জনের করতে আমাদের কত সময় লাগবে? তাহলে 14 জনের ঠিক একই কাজ আমাদের করতে লাগবে হচ্ছে 42 গুণ 10/14। তাহলে এখানে কত হয়? 3×14 = 42, 3×14 = 42, মানে 30 ঘন্টা সময় লাগবে 14 জনের এই কাজটা করতে। এখন এখানে বলে দিছে যে 6 দিনে কত, তাহলে 30 ঘন্টারে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে এক দিনে ঘন্টা পড়ে কয় ঘন্টা? 5 ঘন্টা করে। খুব ইজিলি আমরা কিন্তু সলভ করতে পারছি, না হলে কিন্তু আমাদের এটা খুব পেঁচানো লাগতো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু অনেক পেঁচানো। সো আমরা যেহেতু 30 ঘন্টা বের করে ফেলতে পারছি, তো তার মানে 6 দিনে 30 ঘন্টা হিসাব করলে আমাদের কত হয়? এক দিনে পরে হচ্ছে 5 ঘন্টা করে। আমরা ইজিলি এটা করে ফেলতে পারছি যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন এটা একটু বিজ্ঞান রিলেটেড প্রশ্ন, যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, তাহলে তার সমপরিমাণ। সাধারণত আমরা হচ্ছে 10 ডেসিগ্রামকে সাধারণত আমরা পানির সমপরিমাণ হিসাব করতে পারি। যেহেতু এখানে 60 ডেসিগ্রাম বলে দিছে, তাহলে 7 থেকে 10 এটা পার্সেন্টেজ করলে 70% হয়। 7 থেকে 10 এটা যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে হচ্ছে 70% হয়। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে 17%। তো এটাও আমরা খুব ইজিলি করে ফেলতে পারছি। এটা একটু হিসাব করবেন, 7 আর 10 মানে 60 ডেসিগ্রাম হচ্ছে 10 ডেসিগ্রামের কত পার্সেন্ট হয়? এটা 70%। আচ্ছা, তার মানে আমরা কিন্তু এটাও যে প্রথম যে আমাদের ডিপ্লোমা নার্সিংয়ের যে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল আমরা এগুলো কিন্তু সমাধান করে ফেলতে পারছি। এখন এখানে মোটামুটি অনেক প্রশ্ন পাইছেন, অনেক প্রশ্ন কিন্তু আমাদের সিলেবাসের বাইরে আছে, সিলেবাসের ভিতরে আছে, অনেক সিলেবাসের অনেক টপিক থেকে প্রশ্ন এখানে নাই। বাট একইভাবে আমরা একটু যদি বিএসসিটায় যাই, বিএসসির যে প্রশ্নগুলো এইগুলো দেখেন কিন্তু আবার অন্য সিলেবাস থেকেও, মানে আমাদের যে সিলেবাসটা মেইন সিলেবাসটা দেওয়া, যদি আপনাদের দেখাই এখানে দেখেন অনেক টপিক্সের এই টপিক্সের ভিতর থেকে অনেক প্রশ্ন আসছে, কিন্তু আবার অনেক টপিক্স থেকে কিন্তু প্রশ্ন আসে নাই। বাট আমরা এবার একটু দেখব যে অন্যান্য টপিক্স থেকে প্রশ্ন আসছে কি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু বিএসসি নার্সিংটা একটু দেখি যে এইটার কি অবস্থা, এইটার প্রশ্নগুলো আমরা পারি কি না। আর একটা জিনিস হচ্ছে বিএসসি আর ডিপ্লোমাদের ম্যাথ একই রকম হয়, যেহেতু সাধারণত চাকরির পরীক্ষায় যেমন ম্যাথ করি আমরা ঠিক একই রকম ম্যাথ হয়। সো আমরা হচ্ছে বিএসসি আর ডিপ্লোমার ম্যাথ আলাদা করতে পারবো না, সব একই ক্যাটাগরির ম্যাথ। আচ্ছা, তো এইটা একটু খেয়াল করি আমরা
এখানে 18 নম্বর একটা প্রশ্ন আসছিল যে 20টি 10 টাকার নোট 20টি 10 টাকার নোট ও কতটি 100 টাকার নোট মিলে হচ্ছে 1100 টাকা হবে। একটু ভালো মতো খেয়াল করেন, 20টা 10 টাকার নোট মিলে হয় কত? 200 টাকা, তাই না? হিসাব মতো আমরা তো তাই বুঝি যে 20টা 10 টাকার নোট মিলে হয় 200 টাকা। তাহলে 1100 থেকে যদি আমরা 200 টাকা বাদ দিই তাহলে থাকে কত? 900 টাকা, তাই তো? তাহলে 100 টাকার নোট কয়টা 100 টাকার নোট হবে 900 টাকা হইতে? 9টা। সো আমরা এখানে অ্যান্সারটা দিতে পারি এটা 9। এগুলো কিন্তু আমরা মুখে মুখে সলভ করতে পারি, কোনো ক্যালকুলেটর বা কোনো কিছুরই দরকার হয় না। তো পরে আরেকটা প্রশ্ন আসছে যে ভাইয়ের বয়স 4 বছর 6 মাস এবং বোনের বয়স 6 মাস। ভাই এবং বোনের বয়সের অনুপাত কত? তো ভাইয়ের বয়স কত দেওয়া আছে? 4 বছর 6 মাস। দেখেন এই বছরটা একটু ঝামেলা করতেছে না? তো এই বছরটাকে আমরা মাসে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে আমরা যদি বলি যে ভাই ইস টু বোন, আমরা যদি বলি ভাই বাই বোন, তাহলে ভাই আর বোন, ভাইয়ের কত? ভাইয়ের বয়স হচ্ছে 4 বছর 6 মাস। তাহলে 4 বছরে যদি আমরা বলি 4 × 36, 36-এর সাথে 6 যদি আমরা আরও 6 মাস যোগ করি তাহলে হয় হচ্ছে 42 মাস। তাহলে হয় হচ্ছে 42 মাস। আর বোনের বয়স কত? বোনের বয়স হচ্ছে 6 মাস, তাই তো? তাহলে আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে কত হয়? 6 × 7 = 42, তাই তো? 6 × 7 = 42, কাটাকাটি করলে 7 হয় না? তাহলে 7:1, এটার অ্যান্সার হবে 7:1। এইখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা অ্যান্সার হবে 7:1। আচ্ছা, তো না সরি, আমার মনে হয় ভুল হয়েছে। এখানে 4 বছর, তাই তো? 4 বছরে হচ্ছে 4 × 12 = 48 হবে। 48-এর সাথে 6 যোগ করলে হবে 54। আচ্ছা, আমারই ভুল হয়েছে, 54-রে 6 দিয়ে ভাগ করলে 6 নং 54, 9:1 হবে। আচ্ছা, আশা করি আমি সলভ করে দিতে পারছি, এটা 9:1 হবে, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে 26 নাম্বারটা একটু দেখি। 26 নাম্বারটার অ্যান্সারটা ভুল আছে, এটা আমি শিওর। দেখো, একটি প্রকৃত ভগ্নাংশের হর, আমরা জানি একটা প্রকৃত ভগ্নাংশের হর এবং লব, মানে সাধারণত হরটা বড় হয় এবং লবটা ছোট হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশের হর এবং লব, প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা যদি হরটাকে x ধরি তাহলে লব কত হবে? আচ্ছা সরি, ভুল হয়েছে, এটা আমাদের লব ধরতে হবে হচ্ছে লব অপেক্ষা 4 বেশি। তাহলে লব ধরতে হবে x আর হর ধরতে হবে x + 4। তাহলে যদি আমাদের ভগ্নাংশটা আমরা কল্পনা করি তাহলে ভগ্নাংশটা কত হবে? তাহলে ভগ্নাংশটা হবে হচ্ছে x/x + 4, তাই তো? এখন আমাদের বলছে কি যে ভগ্নাংশটাকে যদি আমি বর্গ করি তাহলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তাহলে এটাকে আমরা বর্গ করে ফেলতে পারি। এটাকে বর্গ করলে কি হয়? বর্গ করলে হয় x² আর x + 4 এর স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় লব অপেক্ষা সেটা 40 বেশি। তাহলে লব অপেক্ষা এটা 40 বেশি। তাহলে এখানে যে ভগ্নাংশটা পাওয়া যায়, তাহলে ভগ্নাংশের লব এইটা আর হচ্ছে হর এইটা। তাহলে আমি যদি বলি যে এই হর থেকে আমি যদি লবটা বিয়োগ করি তাহলে হর হচ্ছে x + 4 এর স্কোয়ার, এটা থেকে আমি x² বিয়োগ করে দিলে এখানে থাকে হচ্ছে 40। যেহেতু 40 বলে দিতে যে 40 বেশি, সো এখানে যদি এবার যদি আমি এটা সূত্র করি তাহলে x² প্লাস 2 x × 4 বা 4 প্লাস হচ্ছে 4 × 4 = 16, একবারে বসাই দিই। এখান থেকে আমি x² বিয়োগ করে দিতেছি, এটার মান হবে 40। তাহলে x² কেটে যায়, এখান থেকে 4 × 2 = 8, 8x + 16 = 40। এটাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে 8x = হয় হচ্ছে, এখান থেকে 16 বিয়োগ দিলে হয় কত? 16 বিয়োগ দিলে হয় হচ্ছে 24। তাহলে 24, সেখান থেকে অতএব x = হয় হচ্ছে 3, তাই তো? 3 × 8 = 24। তাহলে এখানে যদি আমরা বলছে ভগ্নাংশটি কত, তাহলে ভগ্নাংশটি আমরা পাইছিলাম এইটা না? প্রথমে ভগ্নাংশটা পাইছিলাম কত?
এই যে এক্স বাই এক্স প্লাস ফোর না, তাহলে যদি তাই হয় তাহলে এক্স প্রথমটা হবে হচ্ছে এক্স এর মান হবে 3 প্লাস 4 সমান সমান হচ্ছে 7, তাহলে 3/7। এটা ভুল উত্তর আছে, এটা হবে 3/7। আচ্ছা, এটার কথা বলছিলাম, এটা ভুল উত্তর আছে, এটা হবে। আচ্ছা, এটা বোঝা গেছে মনে হয়। তো পরের যে প্রশ্নটা, আমরা একটু পরের প্রশ্নটা দেখি। 12 জন একটি কাজ 9 দিনে শেষ করতে পারে, একই কাজ 18 জন, এগুলো সিম্পল অঙ্ক। তাহলে 12 জন যদি একটা কাজ করতে পারে 9 দিনে, 12 জন হচ্ছে 9 দিনে করতে পারে, তাহলে বাংলা ইংলিশ মিলে যায়। আচ্ছা, 9 দিনে করতে পারে, তাহলে একজন করতে অবশ্যই বেশি সময় লাগবে। তাহলে 9 গুণ 12, একই কাজ আমরা যদি 18 জন করে, তাহলে 18 জন করলে 9 গুণ 12/18, তাহলে হচ্ছে 3 আর হচ্ছে 6, তাই তো? 3 6 18, 6 দুগুণে 12, আর হচ্ছে এখান থেকে হয় 3 3 9, তাহলে এখানে হবে 6, তাই তো? দেখো আমাদের উত্তরটা কিন্তু 6 দেওয়া আছে। আচ্ছা, তো এটাও আমরা করতে পারছি। আমরা একটু পরের অঙ্কটা দেখি। দেখো এইখানে কিন্তু ধারার অঙ্কগুলো চলে আসছে। তো ধারার অঙ্ক কি, একটু ভালো করে এটা খেয়াল করো। 1/2, 1/4, 1/8, তাহলে এখানে 2 আছে, এখানে 2 এর স্কোয়ার হয়েছে, এইখানে কত হয়েছে আবার আমরা যদি বলি, এইখানে হয়েছে 1/2, এই 2 এর স্কোয়ার এখানে 4 হয়েছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 1/8 যদি হয়, তাহলে হচ্ছে 2 4 8, তাই তো? তো ওইটা আমি একটু বুঝে নিই। 1 4, এইখানে হবে হচ্ছে 1/16, 4 দুগুণে 8। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খেয়াল করো। 2 আর 4 গুণ করলে কত হয়, এখানে 8 হয়েছে। আবার যদি এখানে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দিই। আচ্ছা, 2 আর 4 গুণ করে হচ্ছে এখানে 8 হয়েছে, এর পরের সংখ্যাটা হবে 4 আর 8 গুণ করে, তাহলে এটা হবে হচ্ছে 32। 2 4 8, 4 এর ডাবল হয়েছে 8, 8 এর ডাবল হবে হচ্ছে 16, সরি ভুল হয়েছে, 8 এর ডাবল হবে 16, 16 এর ডাবল হবে হচ্ছে 32। তাহলে 1 2 3 4 5, এইটা হবে 1/32 হবে। যেহেতু বলছে অনুক্রমের পঞ্চম পদটি কত, তাহলে 1/2 এটা প্রথম পদ, 1/4 হচ্ছে দ্বিতীয় পদ, 1/8 হচ্ছে তৃতীয় পদ, 1/16 হচ্ছে চতুর্থ পদ, 1/32 হবে হচ্ছে পঞ্চম পদ। এটা হবে অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা একটু দেখি আমরা। একটি শার্টের মূল্য 500 টাকা হলে 30% মূল্য রাশি শার্টটি মূল্য কত হবে? এটা খুব ইজি অঙ্ক। একটা শার্টের মূল্য যদি 500 টাকা হয়, তাহলে 30% মূল্য রাশি, তাহলে 30% 500 টাকার 30% কত হয়? 500 এর 30%, তাই তো? এইভাবে লিখবো আমরা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, 500 গুণ 30/100, তাহলে এখানে হয় হচ্ছে 5, তাহলে হয় 150 টাকা। তাহলে 150 টাকা হচ্ছে আমি হ্রাস করছি, আমার 500 থেকে 150 টাকা হ্রাস হবে, মানে কমে যাবে। তাহলে হচ্ছে আমার টাকা থাকবে কত, শার্টের মূল্য হবে কত? 500 টাকা মূল্য ছিল, সে 30% হচ্ছে 150 টাকা কমে গেছে, তাহলে শার্টের মূল্য হবে 350 টাকা। এই ধরনের অঙ্কগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। এরপরে লাস্ট একটা অঙ্ক যেটা আসছিল, এটা আমরা একটু দেখি। এখানে দেখেন, এই উৎপাদকে বিশ্লেষণ করা কিন্তু আমাদের শিখতে হবে। আমরা এগুলা হয়তো ছোটবেলা করছেন অনেকেই, যদি আমাদের ওইভাবে না হয় আমরা অপশন টেস্ট করে করতে পারি। অপশন টেস্ট করলে ওটাও হয়ে যাবে। তো আমরা একটু যদি প্রথম অপশনটা দেখি, তাহলে প্রথম অপশন হয় কি, এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3x -3, তাহলে এটা হবে না, যেহেতু এখানে হচ্ছে -2x হয়ে যায়, এটা হবে না। পরেরটা যদি আমরা একটু দেখি, তাহলে এটা হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3x প্লাস 3, তাই তো? তো এখানে দেখেন এটা কিন্তু 4x প্লাস হয়, তার মানে এটাও হবে না। আমরা একটু এইটা দেখি, এটা যদি দেখি এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আবার -3x প্লাস 4, আমরা এটা দেখলে এখানে দেখেন এইখানে কিন্তু 4x দেখছেন, এই প্রশ্নটায় ভুল ছিল,
এই প্রশ্নটায় হয় এখানে অ্যান্সারে ভুল আছে অথবা এখানে ভুল ছিল, এখানে 4 হবে, এই জন্য আমাদের ওই সময় মিলতেছিল না। আচ্ছা যদি তাই হয় তাহলে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x, কি ভুল লিখলাম, -3x, -3 হবে, ও ঠিকই ছিল। আচ্ছা যাই হোক এইটাই হবে উত্তর। তাহলে এইখানে হচ্ছে +3 হবে, এখানে ভুল ছিল, একটু ভুল ছিল এখানে। আচ্ছা তো এইটা হবে অ্যান্সার। তো এটা আমরা উৎপাদকের বিশ্লেষণ যখন শিখবো তখন আমরা এগুলো টোটালি ভালো করে শিখতে পারবো। সো এই মোটামুটি বিগত বছরগুলোর কোশ্চেন আমার মনে হয় এটা দেখে অনেকটা কনফিডেন্স পাইছেন যে এত ইজি প্রশ্নগুলো আসতে পারে। যদিও একটু বলে রাখা ভালো যে আমাদের কিন্তু এই বিগত বছরের প্রশ্নগুলাই একটু কঠিন আসছিল ম্যাথের, এর আগের বছরের প্রশ্নগুলো কিন্তু আবার এত কঠিন আসেনি। সো এই যদি মনে হয় আপনার কঠিন প্রশ্ন তাহলে বুঝতেই পারতেছেন এর থেকে সহজ প্রশ্ন আসলে আরও কতটা ইজিভাবে আমরা করতে পারবো। সো আমার মনে হয় আজকে বোঝাতে পারছি। আমরা কিন্তু নেক্সট ডে থেকে আমাদের যে টপিক্সের ক্লাসগুলো অর্থাৎ বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, এইটা থেকে প্রথমেই শুরু করব। সো এর পর দিন থেকে একটু কাইন্ডলি সবাই ক্লাসে থাকবেন, আর আমি এই ক্লাসটার ভিডিওটা আমি দিয়ে দিব, যেহেতু রেকর্ডিং হচ্ছে তো এটা আমি দিয়ে দিব। তো এখন যদি কারো কোনো প্রশ্ন করার থাকে একটু কাইন্ডলি করতে পারেন। না ভাইয়া কোনো প্রশ্ন নাই। আচ্ছা প্রশ্ন করা শিখতে হবে, যদি প্রশ্ন না করতে জানেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। বেশি বেশি করে প্রশ্ন করা শিখতে হবে, তাহলে বেশি উত্তর জানতে পারবেন। তো মোটামুটি আজকে তাহলে এ পর্যন্ত। আমরা পরের দিন মেইন টপিক্সের ক্লাসে যাব এবং আমরা ওই দিন বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু এটার আমি বেসিক ধরে করানোরই চেষ্টা করব। তারপরে হচ্ছে কিছু প্রশ্ন আমরা সলভ করলে হয়তো বুঝতে পারবেন যে কতটা ইজিলি করা সম্ভব। আর শুক্রবার থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে, শুক্রবার ইংলিশ ক্লাস। তো ইংলিশ মেইনলি আপনার লেকচারের ক্লাসই শুরু হবে। আর যেহেতু একটু ইসের মধ্যে আছে, একটু ইলেকট্রিসিটি সমস্যার কারণেই মেইনলি ঝামেলা হচ্ছে, লোডশেডিং হইতেছে ইদানিং অনেক বেশি পরিমাণ। তো এই জন্য আজকেও একটু ঝামেলা হচ্ছিল, আপনাদের টাইমেও এই জন্য একটু মেইনলি মিলাতে পারতেছিলাম না। তো আমার মনে হয় কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে আমরা শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।